নমস্কার, শুরু করছি আজকের ওয়ার্ড বেঙ্গল থিংস টুডে। আপনাদের সঙ্গে রয়েছি আমি মঞ্জিরা। তবে আজ আলোচনা শুরুর আগে আপনাদের একটা বক্তব্য শোনাবো, একটি ঘোষণাও বলতে পারেন। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভানেত্রীর ঘোষণাটা আগে শুনে নিন, তারপর ব্যাখ্যায় যাব কেন এই একটি ঘোষণা নিয়ে আজ এত বিতর্ক। ঘোষণা: এখানে আমরা মেধা তালিকা প্রকাশ করছি না বলে প্রথমেই বলেছি, ঘোষণা করেছি কারণ পরীক্ষা হয়নি, কিন্তু সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে আমার মনে হয় একটা ইতিহাস সংসদে হয়েছে, সেটা একটু বলতে ইচ্ছে করছে। যিনি সর্বোচ্চ নম্বর পেয়েছেন এককভাবে সর্বোচ্চ নম্বর পেয়েছেন, কোনো আমি র্যাঙ্ক বলছি না, সর্বোচ্চ নম্বর এই কথাটা বলছি, এককভাবে পেয়েছেন একটি মুসলিম কন্যা, মুর্শিদাবাদ জেলা থেকে একজন মুসলিম লেডি গার্ল, তিনি এককভাবে 499 সর্বোচ্চ নম্বর পেয়েছেন। সংসদ সভাপতি মহুয়া দাসের বক্তব্য বা ঘোষণা আপনাদেরকে শোনালাম। র্যাঙ্ক বললেন না, বললেন সর্বোচ্চ নাম্বার। কারণ নাম ঘোষণা করলেন না, কিন্তু সম্প্রদায়ের নাম নিলেন তিনবার, এবং এ ধরনের ঘোষণার পর যা হয় ঠিক তাই হলো। বিতর্কের ঝড় উঠল। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভানেত্রী কৃতি ছাত্রীর নাম ঘোষণা করেননি, ঘোষণা করেছেন নাম্বার এবং সম্প্রদায়ের নাম। নাম্বার বলেছেন একবার, সম্প্রদায়ের নাম উল্লেখ করেছেন 3 বার। আমরা ছাত্রীর নাম জানতে পেরেছি, আমরা জেনেছি তিনি অত্যন্ত মেধাবী, মাধ্যমিকেও 5ম হয়েছিলেন এবং জীবনে তার অনেক বড় হওয়ার স্বপ্ন রয়েছে, সমাজের জন্য কিছু করার ইচ্ছেও রয়েছে। তার বাবা মাও তাকে নিয়ে স্বপ্ন দেখছেন। আবার গত কয়েক ঘন্টায় ওই ছাত্রীকে নিয়ে আমরা অনাবশ্যক রাজনৈতিক বিতর্কও দেখেছি। আর এই নিয়েই, এই বিতর্ক কেন, রাজনীতি কেন ঢুকে পড়েছে এই জায়গায়, এই নিয়েই আমরা আলোচনা করব আজকে ওয়ার্ড বেঙ্গল থিংস টুডেতে। যারা আলোচনা করার জন্য এখানে উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে একটু আলাপ করে নিই। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অরূপ চক্রবর্তী। অরূপদা, আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে বিজেপির তরফ থেকে রয়েছেন বিমল শঙ্কর নন্দ। বিমলদা, আপনাকে স্বাগত। আমাদের তরফ থেকে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ভাস্কর সিংহ রায়। ভাস্করদা, আপনাকেও স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন শিক্ষাবিদ দেবাশিস সরকার। দেবাশিসদা, আপনাকেও স্বাগত। আজকের আমাদের আলোচনা মেধার চেয়েও ধর্ম বড়, এই কি প্রাপ্য রুমানা সুলতানার, আমাদের আজকের আলোচ্য বিষয়। বায়োলজি নিয়ে উচ্চশিক্ষা গবেষণা, রুমানা সুলতানার স্বপ্ন জাতীয় সম্পদ হয়ে ওঠার সমস্ত সম্ভাবনাই রয়েছে তার মধ্যে, কিন্তু এই মুহূর্তে জাতীয় রাজনীতি তাকে চিনছে সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত এক কারণে। বিনা দোষে বিতর্কের কেন্দ্রে রুমানা সুলতানা, সৌজন্যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভানেত্রী। রেজাল্ট সার্বিকভাবে ভালো হয়েছে জন্য আমি খুশি। 11-এর যেহেতু প্রিপারেশন পরীক্ষা ভালো হয়েছিল, তাই আশা করেছিলাম যাতে নাম্বারটা ভালো হয়, আর মাধ্যমিকে তো ভালো নাম্বার ছিল। মাধ্যমিকে 5ম হয়েছিলেন, উচ্চ মাধ্যমিকে সবচেয়ে বেশি নাম্বার। রুমানা খুশি, তবে পরীক্ষা দিয়ে নিজেকে প্রমাণ করতে পারলে আরো খুশি হতেন। পরীক্ষা হলে আরো খুশি হতাম, যেহেতু নেওয়া যায়নি পরীক্ষা, তাই আমি এতেই সন্তুষ্ট। মেধাবী ছাত্রী, মেধার স্বীকৃতি পেয়েছেন। রুমানাকে নিয়ে স্বপ্ন দেখছেন তার বাবা মা। যাক, যদি আইআইএসসিতে ভর্তি হতে পারে তাহলে খুশি হব, আর না হলে যদি দিল্লি এমস। যাতে আরো বড় হয়, জীবনে সবার উপকার করতে পারে, আমি চাইবো যে মানুষ কল্যাণে সে যেন কাজে লাগে, সেটাই চাইবো আমি। কিন্তু হচ্ছেটা কি? রুমানার তো এখন অভিনন্দনের জোয়ারে ভাসার কথা, কিন্তু বিনা দোষে তিনি বিতর্কের কেন্দ্রে। সবচেয়ে বেশি নাম্বার পেয়েছেন, কিন্তু সেই কৃতিত্বকে খানিকটা যে ছাপিয়ে গিয়েছে একটা অনভিপ্রেত বিতর্ক। সৌজন্যে উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদের সভানেত্রী ফল ঘোষণা করতে গিয়ে ধান ভাঙতে শিবের গীতের মতন তিনি টেনে এনেছেন পরীক্ষার্থীর ধর্মীয় পরিচয়। সর্বোচ্চ নম্বর এই কথাটা বলছি, এককভাবে পেয়েছেন একটি মুসলিম কন্যা, মুর্শিদাবাদ জেলা থেকে একজন মুসলিম লেডি গার্ল, তিনি এককভাবে 499 সর্বোচ্চ নম্বর পেয়েছেন। এই ঘোষণার পরেই রাতারাতি বিতর্কের কেন্দ্রে রুমানা। TV9 বাংলার খবর শেয়ার করে টুইট করেছেন বিজেপির তথ্য প্রযুক্তি সেলের প্রধান অমিত মালব্য। তিনি লিখেছেন, দ্বাদশ শ্রেণীর এক ছাত্রীর একাডেমিক কৃতিত্বকে লঘু করে তার সম্প্রদায়ের পরিচয়কে বড় করে দেখানোর চেষ্টা করলেন বোর্ডের এক সরকারি আধিকারিক। তার ধর্ম পরিচয় সংসদের সভানেত্রী যেভাবে বারবার বলেছেন, তাতে মানুষের ধারণা হচ্ছে যে সে প্রথম হয়নি, তাকে প্রথম করে দেওয়া হয়েছে। ছাত্রীর নামটা আপনারা ওয়েবসাইটে দেখে নিন, ধর্মটা আমরা প্রেস কনফারেন্স করে জানিয়ে দেব। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী টুইট করেছেন, মেধা বুদ্ধি পরিশ্রম করে প্রথম হতে হয়। ছাত্রীর নাম দেখে সে কোন ধর্মের বোঝানোর দায়িত্ব না নিলে খুশি হব।
সংসদ সভানেত্রী মহুয়া দাস ইচ্ছাকৃত রুমানার সম্প্রদায়ের উল্লেখ করেছেন। অভিযোগ বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশনের। অবিলম্বে মহুয়া দাসের অপসারণ চেয়েছে তারা। এর মধ্যে ওর রাজনৈতিক মানসিকতা রয়েছে, যিনি করেছেন এটা। সেই রাজনৈতিক মানসিকতা হলো আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে কত উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছি, এই ধরনের একটা প্রবণতা রয়েছে, তাদেরকে খুশি করার প্রবণতা। পিছিয়ে থাকা জেলা থেকে মেধা তালিকার শীর্ষে ভবিষ্যৎ প্রজন্মের অনুপ্রেরণা হতে পারেন রুমানা। তাকে কন্যাশ্রী প্রকল্পের মুখ করার প্রস্তাব দিয়েছে জেলা প্রশাসন। কিন্তু সংসদ সভানেত্রীর অনাবশ্যক মন্তব্য একটা ভালো দৃষ্টান্তের গায়ে লাগিয়ে দিয়েছে বিতর্কের কাদা। রুমানা হঠাৎ রাজনৈতিক বিতর্কের ইস্যু হয়ে উঠেছেন। এটা কি তার প্রাপ্য? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। সত্যি এটা কি রুমানার প্রাপ্য? এই নিয়ে আমরা আলোচনা করব। আলোচনা শুরু করি বিমলদা আপনাকে দিয়েই। বিমলদা, হঠাৎ করে আপনারা রে করে উঠলেন কেন? রাজনৈতিক ইস্যু করছেন এটাকে? না না, রে করার কি আছে? কে রে করেছে? আপনারা যা দেখালেন সেখানে সবাই তো সমালোচনা করেছে। একা ভারতীয় জনতা পার্টি সমালোচনা করেছে, ঘটনা কি তাই ঘটেছে? বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশনকে কি ভারতীয় জনতা পার্টি চালায় নাকি? তা তো চালায় না, ওদের একটা ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন, তারা সমালোচনা করেছে। দেখুন, ব্যক্তিগতভাবে আমি মহুয়া দাসকে অনেকদিন ধরে চিনি, আমার সঙ্গে যথেষ্টই হৃদ্য সম্পর্ক রয়েছে। মাঝে মাঝেই কথা হতো, অনেকদিন আগে অবশ্য, অনেকদিন ধরে কথা আর হয়নি। উনি আমারই সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্সের অধ্যাপিকা ছিলেন, প্রিন্সিপাল ছিলেন। আমিও পলিটিক্যাল সায়েন্সে প্রায় 34 বছর ধরে অধ্যাপনা করছি, সেই সূত্রে ওনার সঙ্গে আমার পরিচিতিও আছে। কিন্তু এটা ঠিকই যে ভুল করলে সেটা বলতেই হবে যে অনাবশ্যকভাবে ধর্মের পরিচয় এখানে না আনলেই ভালো হতো। কারণ মেয়েটি অত্যন্ত ভালো রেজাল্ট করেছে, খুবই মেধাবী মেয়ে, অত্যন্ত শিক্ষিত পরিবারের মেয়ে। তার বাবা আপনাদের দলের তরফ থেকে যে টুইটগুলো হয়েছে সেগুলোতে কিন্তু মেধার উল্লেখ কম, ধর্মের কথা বেশি করে রয়েছে। না না, ধর্মের কথা রয়েছে কেন? কারণ ধর্মটা তো এসেছে, ধর্ম তো বিভিন্ন চ্যানেলে কথাগুলো এসে গেছে অলরেডি, সে নিয়ে তো আলোচনা চলছে। মানে আপনারা আনেননি বলছেন? না না, তার আগেই এসে গেছে এবং সে নিয়ে আলোচনা চলছে। তো আপনারাও তো এটা নিয়ে আলোচনা করেছেন আজকে। এটা শুধু আমাদের টুইটের জন্য করেছেন নাকি? আপনারাও তো আলোচনা করছেন, সব চ্যানেলেই তো বারবার দেখানো হচ্ছে। আমি শেষ করি, একটা লাইনে শেষ করি। ন্যাচারালি এই যে অনাবশ্যক বিতর্কটা হলো যে মেয়েটি অত্যন্ত মেধাবী মেয়ে, তার এখন আনন্দ করার কথা, ভবিষ্যতের পরিকল্পনা করার কথা, নিশ্চয়ই করবে। আশা করব এই প্রভাবটা তার উপরে পড়বে না। কিন্তু বিতর্কটা অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত ছিল, কোনো প্রয়োজন ছিল না। অরূপদা, আপনার কাছে আসি। তোষণের রাজনীতির অভিযোগ উঠছে আপনাদের দিকে। মঞ্জিরা, আমি প্রথমেই রুমানাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই তার এই নজিরবিহীন সাফল্যের জন্য, এবং সেই সাফল্য সে কনসিস্টেন্টলি শুধু উচ্চ মাধ্যমিক নয়, এর আগে মাধ্যমিকেও সে দেখিয়েছে, এবং যথেষ্ট সুযোগ্য ছাত্রী হিসেবে তার আজকের এই কৃতিত্বের জন্য তাকে সংশয়াতীতভাবে সবাই মিলে সাফল্যের জন্য শুভকামনা প্রথমেই জানানো উচিত, এবং সেটা জানাচ্ছিও। দ্বিতীয় কথা, আপনি সঠিকভাবেই বলেছেন যে ভারতবর্ষ তো ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এই ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে হয়তো ধর্মের উল্লেখটা না করলেই ভালো হতো, কিন্তু সেখানে দাঁড়িয়ে আমাদের তো আগে এটাও চিন্তা করতে হবে যে একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র যখন আইন আনে একটা নাগরিকত্ব দেওয়ার, যে নাগরিকত্ব আইনে মেনশন করা থাকে যে একটা ধর্মের নাগরিক হলে তারা সেই আইনের আওতায় আসবেন না সিএ এর আওতায়, কিংবা যখন আমাদের ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের প্রধানমন্ত্রী তিনি হুঙ্কার দেন যে পোশাক দেখে সন্ত্রাসবাদী চিনতে পারেন, কিংবা যখন আমাদের ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে কোনো মানুষ তার ফ্রিজে কি খাবার বা কি মাংস রাখা আছে সেই অপরাধে তাকে পিটিয়ে খুন করে দেওয়া যায়, সেখানে দেখেছি আমরা আমাদের রাষ্ট্রে আসলে মুসলমান মানেই তো একটা কমন ন্যারেটিভ। ঘটনাগুলো আপনি সামনে আনছেন, সেই ঘটনাগুলো একেবারে রাজনৈতিক না মঞ্জিরা, আমি যা শেষ করিনি, কেন এই কথাগুলো আসছে আমি প্রথমেই বলেছি যে ছাত্রীর কৃতিত্বের সাথে ধর্মের কোনো সম্পর্ক আসতে পারে না, কিন্তু যেখানে একটা ধর্মকে ন্যারেটিভ তৈরি করা হয় যে সেই ধর্মের মানুষ মানেই সন্ত্রাসবাদী বা জঙ্গি, সেই ধর্মের মানুষ মানেই অসংখ্য বিয়ে, অসংখ্য সন্তান, তখন কোথাও সেই ন্যারেটিভটা ধাক্কা খায়। যখন সেই ধর্মের একটি ছাত্রী এইরকম তার নিজের কৃতিত্বে উজ্জ্বল হয়, তখন কোথাও সেই ন্যারেটিভটা ধাক্কা খাওয়ায়। আজকে যারা টুইট করছেন যে দলের নেতৃত্ব দেখালেন যে ধর্মকে ব্যবহার করে টুইট করছেন, কোথাও তারা আশঙ্কিত হচ্ছেন না। আমি ফিরহাদ হাকিম কি বলছেন শুনবো। এটা অন্যায়, এটা পাপ। আমি ফার্স্ট হই, সেকেন্ড হই, থার্ড হই, ফেল করি, এর সাথে ধর্মের, মেধার সাথে কখনো ধর্মকে সম্পর্ক করা যায় না। মেধা তালিকায় কেউ ফার্স্ট হলে সেটা ধর্মের জন্য নয়, সেটা তার মেধায় তিনি ফার্স্ট হয়েছেন। আমরা কিন্তু এই কথাটাই বলছি, মেধার সঙ্গে ধর্মের তুলনা হয় না। আমিও কিন্তু প্রথমে সেই কথাটাই বলেছি যে সেখানে
কাঙ্ক্ষিত নয় যে তার ধর্মের উল্লেখ, কারণ আমরা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে বসবাস করি। কিন্তু অন দ্য আদার হ্যান্ড যারা আজকে এই টুইট নিয়ে রাজনীতি করছেন, বারবার দেখাচ্ছেন অ্যাপিজমেন্ট পলিটিক্স, তারা ভারতবর্ষের বুকে ধর্মটাকে কিভাবে রাজনীতির আঙিনায় ব্যবহার করেছেন সারা ভারতবর্ষের মানুষ দেখেছে। তাই স্বাভাবিকভাবে এই টুইটে অনেক বেশি রাজনীতির চর্চা হচ্ছে, অনেক বেশি রাজনীতিকে নিয়ে আসা হচ্ছে। যেটা একেবারেই কাঙ্ক্ষিত ছিল না। রুমানা শুধু ভাস্কর, আমার আপনার কাছে প্রশ্ন, একজন কন্যাশ্রী ছাত্রীও, এটা মাথায় রাখতে হবে। আমি আসবো এই প্রসঙ্গেও আমি আসবো। ভাস্কর, আমার আপনার কাছে প্রশ্ন, এরকম একজন কৃতি ছাত্রী, তিনি এই মুহূর্তে রাজনৈতিক একটা ইস্যু দেখেছেন, বা এটাকে আপনি দেখছেন বা কিভাবে? এটা তো রাজনৈতিক ইস্যু, রাজনৈতিক দল তৈরি করেছে। আপনি বলুন সরকারের ধর্ম কি? সরকারের ধর্ম থাকার কথা নয়, কিন্তু আমরা দেখি সরকারি অনুষ্ঠানে ভূমি পুজো হয়, সরকারের বদান্যতায় সরকার বিভিন্ন রকম ধর্ম আচরণ করেন। তাহলে সরকার ধর্ম আচরণ করেন এবং সরকারি ফর্মে রিলিজিয়ানের পাশে হিন্দু, মুসলিম, খ্রিস্টান এগুলো লেখা থাকে। এই ব্যাপারগুলো রাষ্ট্রের যে ধর্মের নেই, রাষ্ট্র ধর্ম আচরণ করে না, এটা বলা যাবে না। আমরা দেখলাম রাম মন্দিরের শিলান্যাস হয়েছে, সেটাও একটা ধর্মীয় বিষয়। আমরা কোনো বাড়ি তৈরি করে, সরকারি বাড়ি তৈরি করার ক্ষেত্রে দেখি ভূমি পুজো, সেটাও একটা ধর্মের বিষয়। এখন এখানে যে প্রশ্নটা উঠেছে, যে এখানে যে ধর্মীয় বক্তব্য রাখার জন্য, তার ধর্মীয় পরিচয় দেওয়ার জন্য, এটা উনি কিভাবে দেখছেন, যিনি প্রথম হয়েছেন তিনি নিশ্চয়ই এটাতে মানে কিভাবে দেখছেন, তিনি তার এই পরিচয়টা দিতে কি লজ্জিত হচ্ছেন, বা এই পরিচয়টা দিলে একেবারেই না, তিনি বরং বলছেন এটা নিয়ে তিনি বিতর্ক চান না, কিন্তু বিতর্ক হচ্ছে। আমি সেটাই বলছি, কারণ ধর্ম, তার ধর্মের পরিচয়টা তিনি, তার ধর্মের পরিচয়টা দেওয়া অভিপ্রেত নয় সরকারি দৃষ্টিভঙ্গিতে যে ধর্মের কথাটা কেন বলা হবে। এর মধ্যে আবার সার্চার কমিটি রিপোর্ট আসে, এই সার্চার কমিটি রিপোর্ট একটি নির্দিষ্ট ধর্মের লোকেদের যে পিছিয়ে পড়া বিষয়টাকেও তুলে ধরা হয়েছে। তো আমরা এখানে যতই চাই, আমরা আমাদের ব্যবহারের মধ্যে, আমাদের দৈনন্দিন চলাফেরার ক্ষেত্রে সরকারি বলুন বেসরকারি বলুন, ধর্ম বিষয়টাকে সম্পূর্ণভাবে রাষ্ট্রও বাদ দিতে পারেনি, আমরাও বাদ দিয়ে উঠতে পারিনি। তবে এটা অনভিপ্রেত বটেই, কারণ তার ধর্ম যখনই মেনশন করা হচ্ছে, তার অন্য কোনো কৃতিত্বকে কোনোভাবেই একটা আলাদা করা হচ্ছে। সেটা ছোট না বড় আমি বলতে পারবো না, কিন্তু তার কৃতিত্বর সঙ্গে তার নাম জুড়ে দিলে, তার ধর্ম জুড়ে দিলে তার কৃতিত্বটা ছোট হয়ে যায়। আমি এই জায়গাটাতে, এই দেবাশিস দা, আপনার কাছে আমার প্রশ্ন, যে কথাটা, যে উল্লেখটা করলেন ভাস্কর, একদম ঠিক। অনেকেই বলছেন যে মহুয়া দাস যেভাবে কথাটা বলেছেন, যে সম্প্রদায়ের উল্লেখ করেছেন, সেই সম্প্রদায়ের মহিলা বা মেয়েরা এখনো অনেক বেশি পিছিয়ে রয়েছেন, বা তাদের একটা সমাজে প্রতিষ্ঠা পেতে গেলে অনেক লড়াই করতে হয়। সেক্ষেত্রে তো ভালোই করেছেন, অসুবিধাটা কোথায়? আপনি কিভাবে দেখছেন গোটা ঘটনাটাকে? এই ঘটনাটা নিয়ে কিছু বলতে গেলে আমার একটা অন্য নস্টালজিয়ার কাজ করে, কারণ এই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে দীর্ঘ 13 বছর আগে এরকম বেশ কয়েক বছর ধরে ফল প্রকাশের দিনে উপস্থিত থেকে এই কাজটা করেছি। ফলে কি পরিমাণ মানসিক চাপ থাকে এই ফল প্রকাশের সময়, এবং এই বোর্ড বা কাউন্সিলের ফল প্রকাশের সময় লক্ষ লক্ষ ছেলে মেয়ে, অভিভাবক যে অ্যাংজাইটি নিয়ে থাকে তাদের ফলটা জানবার জন্য, এইরকম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্তের সময়, একটা স্পর্শকাতর বিষয় যখন ফল প্রকাশ দেবাশিসের সঙ্গে কোনো, দেবাশিস দা শোনা যাচ্ছে আমার কথা? ফলে রাখতে হবে, এটা দায়িত্বের মধ্যে পড়ে। ফলে সেখানে ফল, আজকে আমরা কিন্তু এখানে কেউ বিতর্ক করছি না, বিতর্ক হওয়া উচিত না। মেধার আগে এবং পরে অন্য কিছু থাকতে পারে। যে ছাত্রী এই ফল, তার যে নম্বর যেখানে সে তুলেছে, এটা একেবারেই নিজের মেধার যোগ্যতার বিচারে এখানে মাস্টারমশাই হিসেবে প্রথমেই এই ছাত্রীর ব্যাপারে আগামী দিনে শুভেচ্ছা থাকছে, যাতে ও জীবনে প্রতিষ্ঠিত হয়। আজকে যে অস্থিরতা গতকাল থেকে তৈরি হয়েছে, এটা তো ওর উপর একটা চাপ তৈরি করছে। ফলে খেয়াল রাখতে হবে যে গুরুত্বপূর্ণ পদে থেকে ফল প্রকাশের মতন বিষয়ে মেধাকে যখন আমরা বিচার করছি, সেখানে কখনো ছাত্র বা ছাত্রী মেধাকে যখন আমরা বিচার করছি, সেখানে কখনো কি ধর্ম কখনো হতে পারে না। উন্নয়ন বিকাশ সে প্রশ্নে যারা পিছিয়ে রয়েছে, সেই অংশের মানুষের ক্ষেত্রে রাষ্ট্রের বিশেষ ভূমিকা থাকবে। তাকে কি করে আরো বেশি মূল স্রোতে নিয়ে আসা যাবে, এ সমস্ত দায় দায়িত্ব রাষ্ট্রে, একদম ঠিক। কিন্তু পড়াশোনার ক্ষেত্রে একদম মাস্টারমশাই তো, বা সবাই আমরা এখানে এক কথা বলছি, আজকে তো আমরা বিতর্ক করবো না। পড়াশোনা এবং কত কষ্ট করে ছেলেমেয়েরা পড়াশোনা করছে, বিশেষত এই যে নিউ নরমাল সিচুয়েশন, প্যান্ডেমিক সিচুয়েশন, কি অস্থিরতা, তার মধ্যে যখন একটা ফলাফল প্রকাশ হচ্ছে, তখন যে যারা দায়িত্বে রয়েছে তারা তো সরকারকে কোথাও, এই যে ঘোষণার মাধ্যমে তো আসলে সরকারকে কোথাও একটা অস্বস্তির মধ্যে পান হয়। এটাও তো তাদের বোঝা দরকার। তারা হয়তো জানি না যে এই পরিস্থিতি সত্ত্বেও রাজনীতি খুব দুর্ভাগ্যজনক ভাবে তীব্র আকার নিয়েছে। দেবাশিস আমি আসবো, সুজন চক্রবর্তী কি বলছেন এই ঘটনা সম্পর্কে শুনে নি।
যে মহিলা উচ্চ মাধ্যমিকে যিনি প্রথম হয়েছেন তার কথা বলতে গিয়ে তিনি মুসলমান কন্যা, মুসলমান লেডি, মুসলমান গার্ল, মুসলিম লেডি গার্ল, এইরকম 10 বার 20 বার তিনি বলতে থাকেন। পরের পর তিনি তার মধ্য দিয়ে শিক্ষার যে গুরুত্ব তাকেই খাটো করেন, পরীক্ষার্থীর যে গুরুত্ব তাকেই খাটো করেন, যিনি কৃতি তাকেও খাটো করা হয়, এবং এরকম কারুর এই গুরুত্বপূর্ণ পদে থাকা উচিত নয়। দেবাশিস দা, সুজন চক্রবর্তী যেটা বলছেন, একজন গুরুত্বপূর্ণ পদে রয়েছেন মহুয়া দাস ঠিকই, এবং এখানে তিনি যখন কথাগুলো বললেন আমি ধরে নিলাম ওই ছাত্রের প্রশংসা করছেন তিনি, কিন্তু তিনি কোথাও তার পরিশ্রম, তার পরিবার, তার খাটা, তার বড় হওয়া, এই সব বিষয়গুলো তো কোথাও বললেন না, তার মেধার কথা তো বললেন না, ভুলে গেলেন সেগুলো একেবারে। এটা মনে রাখতে হবে যে পরিচিতি সত্তা দিয়ে কখনো মেধা নির্ধারিত হয় না। মেধা একটা লড়াই। এই ছেলে মেয়েরা যে পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আজকে পড়াশোনা করছে, একটা রেজাল্ট তৈরি করছে, এবং আগামী সময় তারা একটা লড়াইয়ের মধ্যে রয়েছে। পড়াশোনাটা একটা অসম, আমরা এখানে অরূপদা, এক্ষেত্রে আমার ঠিক এই জায়গাটাই প্রশ্ন, দেবাশিস দাকে যে প্রশ্নটা আমি করেছিলাম, যে যখন তিনি বললেন, তিনি ধরে নিলাম আমি প্রশংসাই করলেন আবেগের বশে, তিনি বলছেন আবেগের বশে নাকি তিনি কথাটা বলছেন, আমরা শোনাবো সেটা, কিন্তু বক্তব্য হচ্ছে তার বাকি জিনিসগুলো কিন্তু সামনে এলো না। একদম ঠিক বলেছেন, আমি দেবাশিস বাবুর সাথে অনেকাংশে সহমত, কারণ এটা তো সত্যি কথা। এতে হয়তো কোথাও ছাত্রীর বাকি অধ্যাবসায়, বাকি পরিশ্রম, বাকি তার যে এতদিনের পড়াশোনার চর্চা, কোথাও সেটা সেকেন্ডারি হয়ে আছে। খুব স্বাভাবিকভাবে এই প্রশ্নটা আসা প্রাসঙ্গিক, এবং প্রশ্নটা আসা অন্যায়ও কিছু নয়। সেক্ষেত্রে নিশ্চিতভাবে পর্ষদ সভাপতির আরও সচেতন হওয়া প্রয়োজন ছিল। কিন্তু আসলে মুশকিল হচ্ছে আমরা এমন একটা দেশে বাস করি যেখানে শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে। কেন বলছি, ধরুন যখন করোনা এলো আমাদের দেশে, তখন দেখা গেল একটা পার্টিকুলার ধর্মকে দায়ী করে তাবলিগের জমায়েত থেকে করোনা ছড়িয়েছে, অথচ সেই সম্প্রদায় যখন এই অভিযোগ করা হলো, তো পরবর্তীকালে আমরা দেখলাম সেকেন্ড স্ট্রেনের সময় কুম্ভ মেলার থেকে সবচেয়ে বেশি করোনার সংক্রমণ হলো। তখন দেখা গেল একটা সেকশন চুপ থাকবে। এই যে সিলেক্টিভ কমিউনালিজম, এই না না এইরকম বিতর্কে আমি যাব না, কারণ এগুলো উত্তর দেওয়ার মতো কোনো বিষয় নয়। আমি শুধু একটা কথা বলি যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতির বিরুদ্ধে খুব দোষ দিচ্ছি না আমি, উনি একটা পার্টিকুলার সিস্টেমের পার্ট, হিস ইজ দ্য পার্ট অফ এ সিস্টেম। একটা সিস্টেমে যে ন্যারেটিভটা তৈরি করা হয়েছে, উনি হয়তো ভেবে নিয়েছেন এই কথা বললে তিনি হয়তো অনেক বেশি সিস্টেমের কাছে প্রিয় হবেন। এই সিস্টেম যারা চালাচ্ছেন এখানে তো হতে পারে, এখানে তো দুধের গাই কথাটা আমরা কেউ ব্যবহার করিনি, যে গরু দুধ দেয় তার লাথি খেতে হয়, সে কথাগুলো তো আমরা ব্যবহার করি। মুম্বাই হামলা সন্ত্রাসবাদী হাফিজ সইদকে আমরা তীব্র ভাষায় ভর্ৎসনা করব, আবার অন্যদিকে মালেগাঁও বিস্ফোরণে অভিযুক্ত সাদ্দীপকে আমাদের নেত্রী হবে বিজেপির। এই যে দ্বিচারিতা, এই যে পলিটিক্যাল, এই যে মানে দ্বিচারিতা, রাজনৈতিক দ্বিচারিতা, এই রাজনৈতিক দ্বিচারিতা যারা আমদানি করেছে। সংসদ সভাপতি মহুয়া দাস যে কথা বলেছেন তাতে একজন কৃতি ছাত্রী, তার মেধা সেগুলো সামনে আসেনি, বরং তার সম্প্রদায় কি সেটা সামনে এসেছে, আর যা নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। এরপর নানান রাজনৈতিক আলোচনা চলছে, তর্ক বিতর্ক চলছে। আবেগতাড়িত হই নাকি রুমানা ধর্মীয় পরিচয় প্রকাশ করে ফেলেছেন, অন্য কোনো উদ্দেশ্য ছিল না, নিজের বক্তব্য ব্যাখ্যা করেছেন উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদের সভানেত্রী। কি বলেছেন শুনবো। এখানে আমরা মেধা তালিকা প্রকাশ করছি না বলে প্রথমেই বলেছি, ঘোষণা করেছি, কারণ পরীক্ষা হয়নি। কিন্তু সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে আমার মনে হয় একটা ইতিহাস সংসদে হয়েছে, সেটা একটু বলতে ইচ্ছে করছে। যিনি সর্বোচ্চ নম্বর পেয়েছেন, এককভাবে সর্বোচ্চ নম্বর পেয়েছেন, কোনো আমি র্যাঙ্ক বলছি না, সর্বোচ্চ নম্বর এই কথাটা বলছি, এককভাবে পেয়েছেন একটি মুসলিম কন্যা, মুসলিম মুর্শিদাবাদ জেলা থেকে একজন মুসলিম লেডি গার্ল, তিনি এককভাবে 499 সর্বোচ্চ নম্বর পেয়েছেন। মনে হয় একটি নিষ্পাপ মেয়ে, সে একটি প্রত্যন্ত জেলা থেকে সংসদের ইতিহাসে প্রথমবার এরকম ভালো রেজাল্ট করেছে, এবং আমি ওর কথা বলার সময় আবেগের বশে বেগম রোকেয়ার কথা মনে করছিলাম, যিনি এই একইভাবে লেখাপড়ায় ভালো এবং ছাত্রীদের মধ্যে থেকে উঠে এসেছিলেন। সেই হিসাবে আমি সাংবাদিকদের কিছু তথ্য তারা জানতে চেয়েছিলেন, আমি সেই তথ্যগুলো দিয়েছিলাম যাতে মেয়েটিকে তারা বুঝতে পারে, তার গৌরবটা সংসদ শেয়ার করতে পারে, এটাই। ভাস্করদা, সরাসরি আপনার কাছে যাই। আবেগতাড়িত হয়ে পড়েছিলেন মহুয়া দাস, বেগম রোকেয়ার কথা মনে পড়েছিল, তাই তার এই যুক্তি কতটা গ্রহণযোগ্য?
না, এই বেগম রোকেয়া যে মুসলিম মহিলাদের পড়াশোনার ব্যাপারে শিক্ষা প্রদানের ক্ষেত্রে তার একটা ভূমিকা আছে সেটা অন্য বিষয়, কিন্তু আমরা যখন কোনো মানুষের, কোনো ব্যক্তির কোনো অ্যাচিভমেন্টের কথা বলি, সেখানে তার ধর্ম, তার বর্ণ, তার বলি না, আমরা বলি তার কঠোর পরিশ্রম এবং লড়াইটার কথা বলি। আর যদি ওরা দরিদ্র পরিবার থেকে তার লড়াইতে এবং এই প্যান্ডেমিকের মধ্যে সে পড়াশুনো করে যেভাবে ধরে রাখতে পেরেছে, মাধ্যমিকেও তার ফল খুব ভালো হয়েছিল, উচ্চ মাধ্যমিকে এই ফলটা আরও ভালো করেছে সেটা বললেই মনে হয় ভালো হতো। এর কারণ হচ্ছে যে দুটো জিনিস তৈরি হয়, একটা ঘৃণার সৃষ্টি হয় যখনই আমরা কাউকে ধর্ম দিয়ে আলাদা করি, আরেকটা হয় কি তারা কেউ মনে করতে পারেন যে ওই ধর্মের লোক বলে পেলো, যেটা একটা ভয়ঙ্কর কথা একজন বললেন রাজনৈতিক নেতা, যে ওকে করিয়ে দেওয়া হয়েছে। এই যে করিয়ে দেওয়া হয়েছে, পাইয়ে দেওয়া হয়েছে, এটাও একটা মানবিকভাবে একটা অমানবিক বক্তব্য। সুতরাং এখানে এটাকে উজ্জ্বল রাখলেই ভালো হতো। আগামী দিনে আশা করব যে ধরনের বক্তব্য রাখার ক্ষেত্রে তারা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে তাদের কৃতিত্বকেই ওপরে তুলে ধরবেন, এবং এটাই আমরা চাইবো। এটার জন্য অনেক বেশি সাবধানী হবেন, কারণ কি এই ছাত্রীটি তার মানসিক সে প্রথম হওয়ার পরেও আপনার কাছে আমার প্রশ্ন, সত্যি যে যুক্তি দিচ্ছেন মহুয়া দাস, গতকাল তার বক্তব্য, তারপর বিতর্ক এবং আজকে তিনি যা বলছেন, আপনি কি সন্তুষ্ট? আমরা আজকে যারা রয়েছি, যত মানুষ এটা শুনেছেন, তারা কেউ মানে এটার সাথে সহমত হবেন না যে উনি সঠিকভাবে কথা বলেছেন। এটা হতে পারে না, কারণ আজকে প্যানেলে তো সেটা রিফ্লেক্ট করছে। অন্যদিনটা সন্ধ্যাবেলা আমরা তীব্র বিতর্ক করি, কিন্তু আজকে মোটের ওপর কিন্তু আমাদের সবার কথাটা কিন্তু এক, এবং এটা এক হওয়া উচিত। তা নাহলে কিন্তু আমরা পঠন ব্যবস্থাপনা, মেধা, এই যে একটা প্রাতিষ্ঠানিক চেহারা পড়াশোনা করবার ক্ষেত্রে, সেটাকে কোথাও আঘাত করে ফেলছি। মেধা বিচারের ক্ষেত্রে, মেধা নির্ণয়ের ক্ষেত্রে অন্য কোনো বিষয় থাকতে পারে না, মেধা নির্ণয় একেবারে মেধা। এবং বরঞ্চ আমরা সবসময় প্রত্যেকবার, আমরা তো জানি তোমরা প্রত্যেকবার যখন ফল প্রকাশ হয় কত স্ট্রাগল করছে, এরকম পরিবার থেকে সব ছেলে মেয়ে উঠে আসে। আমরা যারা কলকাতার মানুষ, তারা সবসময় অনেক সময় আমরা মনে করি যে সমস্ত ফলাফল প্রকাশের ক্ষেত্রে প্রথম সারির রেজাল্ট গুলো আসুক, মানে শহর থেকে আসুক। না, হয় না। এটা আমাদের রাজ্যে কিন্তু আমি জেনে তথ্য নিয়ে বলছি, আমরা যদি মাধ্যমিক বোর্ড জন্মের ইতিহাস থেকে শুরু করে আজ পর্যন্ত দীর্ঘ কয়েক দশকের যদি ইতিহাস দেখি, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের 78 সাল থেকে আজকে পর্যন্ত ইতিহাস দেখি, দেখা যাবে যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বোর্ড বা সংসদের ফলাফল প্রকাশের ক্ষেত্রে যে রেজাল্ট হয়, সেই রেজাল্ট কিন্তু বিভিন্ন জেলার প্রান্তিক অংশের মানুষ, তার বাবা মা কি কষ্ট করছে, সেখান থেকে উঠে এসছে সেই মেধা, এবং সেই মেধা তারপর পরে ডাক্তারি পড়েছে, ইঞ্জিনিয়ারিং পড়েছে, শিক্ষকতায় এসছে, জীবনে প্রতিষ্ঠিত হয়েছে, বিদেশে গেছে, গবেষণায় প্রথম সারিতে এসছে। আমরা যদি খোঁজ দিতে যাই তারা কোন কোন জায়গা থেকে উঠে এসছে, ফলে সবসময় আমরা সেটাকে অ্যাপ্রিসিয়েট করি। এই অ্যাপ্রিসিয়েট করবার সময় কিন্তু কখনো আমাদের বিচার করার অধিকার নেই, এটা অন্যায়, এটা অপরাধ। ঠিক, দেবাশিস, আমি আসবো আপনার কাছে। এই মুহূর্তে আমার সঙ্গে অনুষ্ঠানে এসে যোগ দিয়েছেন সুদর্শনা দাশগুপ্ত, মনোবিদ। আপনাকে স্বাগত আমাদের সঙ্গে এখানে আসার জন্য। সুদর্শনা, একটা কথা বলুন, যে একজন ছাত্রী, কৃতি ছাত্রী, তিনি এত ভালো রেজাল্ট করেছেন এবং তার নাম যখন ঘোষণা হচ্ছে, তার সঙ্গে সঙ্গে এতগুলো বিতর্ক, তার মনের উপর চাপ পড়তে পারে তো? অবশ্যই, এবং বিতর্কগুলো এমন যেটা ডিসক্রিমিনেটরি, যেটা তাকে ডিসক্রিমিনেট করা হচ্ছে অ্যামাং মেনি আদার পিপল, তারই সমবয়সী, তারই পিয়ার গ্রুপের সাথে, ডেফিনেটলি এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট তো তার উপরে ফেলবেই। সেক্ষেত্রে এই জায়গাগুলো, একে তো একটা অতিমারি একটা সিচুয়েশন, যেখানে একটা অদ্ভুত সিচুয়েশনের মধ্যে দিয়ে পড়াশোনা করতে হয়েছে ছাত্রছাত্রীদের, তার মধ্যে সে তার ভালো রেজাল্ট কিন্তু ধরে রেখেছে, মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক। তারপরে যখন এ ধরনের বিতর্ক, এবং সে নিজে বলছে যে সে কোনো রকম বিতর্ক চায় না, তারপরেও বিতর্ক চলছে, এগুলো যখন দেখছে, তার মনে কতটা প্রভাব পড়তে পারে, এবং তার বাবা মার, অভিভাবকদের তখন কি করা উচিত? প্রথমত ফার্স্টে আমি যেটা বলতে চাই, যে আমি রুমানাকে কনগ্রাচুলেট করতে চাই, যে প্রথমত এত সুন্দর রেজাল্ট করেছে, সমস্ত বিতর্ক এড়িয়ে শি স্টিল হোল্ডিং হার হেড হাই, সেটা সবচেয়ে বড় ব্যাপার। এবং ও কিন্তু একজন নজিরবিহীন একটা এক্সাম্পল, মাইনরিটি, নন মাইনরিটি কোনো কিছু না, সবার জন্য, যে যেখানে এত কিছু শোনার পরেও সে কিন্তু শি স্টিল গিভিং ইন্টারভিউজ, ও এখনও ইন্টারভিউ দিচ্ছে, এখনও ওর বাবা মাও এখনও সামনে আসেনি, কিন্তু তারাও দিচ্ছে। বাট আমার এখানে এটাই বক্তব্য, রুমানার ক্ষেত্রে বা রুমানার মতন আরও যারা আছে তাদের ক্ষেত্রে, এটাকে একটা এক্সাম্পল হিসেবে নাও। তুমি মাইনরিটিতে বিলং করো, তুমি কোন জেন্ডারে বিলং করো, ইট ডাজন্ট ম্যাটার।
তোমার কাজ হচ্ছে তুমি একটা অ্যাচিভমেন্ট করেছো যেটা তোমার থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না, সেই অ্যাচিভমেন্টটা তোমার একান্ত নিজের এবং একান্ত সৎ অ্যাচিভমেন্ট। কাজে বি পজিটিভ অ্যান্ড মুভ অন উইথ লাইফ। কিন্তু এটা আমরা যতটা সহজে বলতে পারছি সুদর্শনা, আমরা কিন্তু দেখেছি মাধ্যমিকের রেজাল্ট নিয়েও কিভাবে ট্রোলিং হয়েছে, এবং যে 12 পাস করেছে তার বয়সটা কিন্তু নিতান্তই কম নয়, একদমই না। যার ফলে তার মনের মধ্যে কোথাও একটা এই যে কেউ কেউ বলছেন, অভিযোগ করছেন যে পাইয়ে দেওয়া হয়েছে, করিয়ে দেওয়া হয়েছে, এটা তো তার মেধাকে খাটো করা হচ্ছে। একদমই তাই। কিন্তু এখানে আমি এই সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে পাইয়ে দেওয়া হয়েছে ক্লাস 10-এরটা তাদের কে পাইয়ে দিয়েছিল, ক্লাস 11-এরটা তাদের কে পাইয়ে দিয়েছিল, সেটা তো তারা নিজেদের খেটেই করেছে। তো কাজেই যারা বলছে তারা কি কজন আছে যারা এই পরীক্ষার্থীদের সমগোত্রীয়, তারা কজন আছে যারা এবার পরীক্ষা দিয়েছে, তারা কজন আছে যারা এবার এই পরীক্ষায় চাপের মধ্যে তারা আছে। তো কাজেই আমার বক্তব্য হচ্ছে যে ডেফিনেটলি তোমরা এগুলো শুনছো, এটা তোমাদের কোথাও না কোথাও গিয়ে হেল্প করবে পরবর্তীকালে, ডেফিনেটলি। এটা আমার পক্ষে বা তোমার পক্ষে বলা অনেক ইজি যে পজিটিভ থাকো, বাট এই মোমেন্টে দাঁড়িয়ে পজিটিভ থাকা ছাড়া আর কি কোনো অপশন আছে? মুচড়ে পড়া কি অপশন আছে? নেই। তো কাজেই ইয়েস, ইউ হ্যাভ টু বি পজিটিভ, মুভ অন, এবং এটাকে ঝেড়ে আমি আসবো, মুভ অন। অবশ্যই রুমানা কি ভাবছে, কি বলছে সে, এবং তার বাবার কি বক্তব্য শুনি। প্লিজ বুঝুন যে আমি একজন স্টুডেন্ট, যিনি বলেছেন তিনি কাউন্সিলের হেড, তিনি আমারও হেড, এবং তার চেয়ে বড় কথা তিনি আমার চেয়ে বয়সে বড়। তিনি যাই বলবেন তার বিরুদ্ধে যাওয়ার কোনো পজিশনে আমি নেই। আর প্লিজ এটা নিয়ে বেশি কন্ট্রোভার্সি করবেন না, কারণ she said that out of emotions I guess, and I am thankful to her for recognizing me as the top of the state. I am grateful for her works, for her good duty, but এর বেশি কিছু আমি অ্যাজ এ স্টুডেন্ট বলবো না। আমি এই নিয়ে কোনো বিতর্কে যেতে চাইছি না। মহুয়া দিদি যেটা বলেছেন, যা হোক সেটা বলেছেন, হয়তো এই নিয়ে আমার মনে হয় কোনো বিতর্কে না জড়ানোই ভালো। রাজনৈতিক নেতারা রাজনীতি, যাক সেটা রাজনীতি জায়গায় থাক, শিক্ষাটা শিক্ষার জায়গায় থাক। আমি রাজনৈতিক নেতাদেরও বলবো এই নিয়ে বিতর্কে না জড়ানোই ভালো। বিমলদা, আপনার কাছে আমার প্রশ্ন। রুমানা খুব সুন্দর করে শ্রদ্ধা, রেসপেক্ট সঙ্গে রেখে বলেছে হচ্ছে প্লিজ, এ নিয়ে সে অনুরোধ করেছে। সত্যিই তো এ ধরনের তাকে পাইয়ে দেওয়া, করিয়ে দেওয়া, বা একটা জায়গা তুলে যে এরা পিছিয়ে পড়া একটা সম্প্রদায়, এই বিষয়গুলো তো না আসলেই পারতো, তাই না? এই যে সংখ্যাগুরু, সংখ্যালঘু, এই কথাগুলো তো চলে পলিটিক্সে, যেটা আমি নিজে করা পছন্দ করি না, কারণ মানুষের পরিচয় হওয়া উচিত পরিচয়। কিন্তু দুর্ভাগ্য আমাদের, বললে কিন্তু অনেক কথা বলতে হয়, বিতর্ক হবে। আমি আজকে বিতর্ক করছি না এখানে, বললে অনেক বিতর্কের কথা বলা যায়, বিভিন্ন কাগজের কাটিং দিয়ে বলা যায় কে কি কথা বলেছিল। এইসব ইয়েতে এসে সাধু সেজে লাভ নেই। আমি পরিষ্কার কথা বলি, আমি একটা কথা বলি, আমি শিক্ষক হিসেবে কথা বলছি আজকে। পার্টির নিশ্চয়ই আমার একটা পরিচিতি রয়েছে। এটা হচ্ছে সেই মেয়েটি ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়াবে, অনেক বড় হবে, এটাই আমাদের সকলের প্রার্থনা হওয়া উচিত। মেয়েটি নিজের পায়ে দাঁড়াবে, অনেক বড় হবে, এবং নিজের জেলাকে, নিজের রাজ্যকে, নিজের দেশকে সে অনেক বেশি সার্ভ করতে পারবে, এটাই আমাদের লক্ষ্য হবে। কিন্তু এটাও ঠিক যে ভাবতে হলে, যেহেতু প্রশ্নটা রাজনীতির, ফলে রাজনীতির কথাটা আসে, আমি এই বিতর্ক থেকে ওকে বাদ দিলাম। কিন্তু এটাও তো ঠিক যে এটা অরূপ একটা কথা বলে ফেলেছে যে এটা ঠিকই, শিব ঠাকুরের আপন দেশ পশ্চিমবাংলা, তো তাই তো। কারণ এখানে ক্ষমতা সর্বোচ্চ যে কেন্দ্র, সেখান থেকে তো রাজনীতির কথা বলা হয়, যেখানে প্রশাসনের কথা বলা হয় সেখানে রাজনীতির কথা বলা হয় না। নবান্নতে নিয়মিত রাজনীতির কথা বলা হয়, কেন্দ্রীয় সরকার কোনো দলকে গালিগালাজ চলে। এর আগে প্রতিটি জেলায় যে প্রশাসনিক সভা হতো, সেখানে কেন্দ্রের শাসক দল বা কেন্দ্রকে গালিগালাজ চলতো, সমালোচনা চলতো, এগুলো হয়। ইট ইজ পলিটিক্স। ফলে এই শিব ঠাকুরের আপন দেশে সবাই তার নিজের মতো কাজগুলো করে, কি আর করা যায়। বিমলদা খুব ভালোভাবেই বলেছেন। আসলে ওই ভাবগত অর্থ আর শব্দগত অর্থের মধ্যে তো পার্থক্য থাকে। বিমলদা শব্দগত অর্থটা ধরেছেন, ভাবগত অর্থ ধরলে বুঝতে পারতেন শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে তখন হয় যখন একটা দেশ করোনার প্যান্ডেমিকে ভোগে, সেই সময় দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রী তিনি রাম মন্দিরের ভূমি পূজন করতে যান। তো যাই হোক, এই প্রসঙ্গে আমরা রাজনীতি যেতে চাইছি না। আমার বক্তব্য খুব পরিষ্কার, পর্ষদ সভাপতি এই শব্দবন্ধ ব্যবহার না করলে অনেক ভালো হতো। ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে এই শব্দবন্ধ ব্যবহার কখনোই বাঞ্ছনীয় নয়। এক, কিন্তু কেন রাজনীতি আসে জানেন? রাজনীতি আসে, তিনি 3টে এম ইউজ করেছিলেন শব্দবন্ধে। আমি তার পুরো ইন্টারভিউটা শুনছিলাম। একটা এম মুর্শিদাবাদ, দ্বিতীয় এম মেয়ে মহিলা, তৃতীয় এম মুসলিম।
শুধুমাত্র বিতর্কটা হচ্ছে মুসলিম শব্দটাকে কেন্দ্র করে। শুধু কারণ তাই নয়, আমি জাস্ট একটু শেষ করে নিই। সংক্ষেপে, খুব মুর্শিদাবাদ যেটা আমাদের রাজ্যের অন্যতম একটা পিছিয়ে পড়া জেলার মধ্যে অন্তর্গত, যেখানে দারিদ্রতা রয়েছে, সেখান থেকে একটা মেয়ে যে উঠে আসছে, আমরা কলকাতার মধ্যে প্রিভিলেজ সেকশনে থাকা একজন তাই মেয়ে, জন্যই তার কি যন্ত্রণা এই এবং রুমানার মুর্শিদাবাদ যন্ত্রণাটা জেলায় কখনো এক ব্র্যান্ড হতে পারে অ্যাম্বাসেডর না। কন্যাশ্রী করার কথা আপনারা ভাবছেন? তার সাথে সাথে, এবং এটা তো ঘটনা, আজকে যে নারী ক্ষমতায়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রজেক্ট কন্যাশ্রী প্রকল্প, এটা তো ঘটনা পশ্চিমবঙ্গে বাল্য বিবাহের হার কমেছে। এটা তো আমরা করছি না, এটা তো বিশ্ব আমাদের ইউনেস্কো থেকে স্বীকৃতি পেয়েছে। ইউনাইটেড নেশনস কন্যাশ্রীকে শ্রেষ্ঠ পুরস্কার শিরোপা দিয়েছে। আজকে তার প্রতিশ্রুতি, তার ফলশ্রুতি রুমানাদের এই সাফল্য। মেয়েটির ক্রেডিবিলিটির তুলনায় রুমানা সুলতানা 12-এ ফার্স্ট হয়েছেন বা সর্বোচ্চ নাম্বার পেয়েছেন। তার যে গৌরব বা গরিমা, সেটা এই কন্যাশ্রীর ব্র্যান্ড অ্যাম্বাসেডার অথবা কোনো প্রকাশনীর অ্যাম্বাসেডার এটার মধ্য দিয়ে কিন্তু খাটো করা, এটাতে তাকে খুব গর্বিত করা হচ্ছে বলে আমার মনে হয় না। সরকার এরকম বড্ড ছেদ মনোভাবে চলছে, এটা খুব দুর্ভাগ্য ব্যাপার। সুজনবাবু যাদবপুরের বিধায়ক ছিলেন, খাটো করা কাকে বোঝায়? কমিউনিস্ট পার্টিকে আজকে শূন্য এনে দাঁড় করেছেন সুজনদার নেতৃত্ব। তাই উনি আর অন্যকে খাটো করার কথা বলবেন না, আগে নিজেরা কোথায় চলে গিয়েছেন সেটা ভাবুন, তারপরে মমতা ব্যানার্জির তবে এটার সঙ্গে ওটা গোলানো বোধহয় উচিত হচ্ছে না। না। উনি রাজনীতি টানলেন বলে আমি উত্তরটা দিলাম। আমরা রাজনৈতিক নেতাদের কাছে চাইবো যে সদার্থক কথা বলুন। এই যে সুজনবাবু যে কথাটা বললেন, এর মধ্যে একটা নেগেটিভ বার্তা আছে। এই যে উনাদের স্বার্থসিদ্ধির জন্য কিন্তু রুমানাকে আজকে একটা চাপের মধ্যে ফেলছেন। এই বিষয়টাকে রাজনৈতিক নেতারা, আমাদের এখানে সমস্যা হচ্ছে যে একটা বিষয় নিয়ে যেটা রাজনীতি করার কথা নয়, সেই বিষয়টা নিয়ে রাজনীতি করা হচ্ছে কেন? যখন তিনি বলছেন যে আমি এটার মধ্যে কোনো বিতর্ক চাই না, তার পরিবার বলছেন, তারপরে তার বিরুদ্ধে এমন একটা কথা বলে একটি দলকে আক্রমণ করার জন্য সুজনবাবুর এই বক্তব্য একেবারেই মেনে নেওয়া যায় না। আসুন, আমরা রাজনীতির বাইরেও যে একটা বড় জগৎ আছে, যেটার মধ্যে সকলেই বিলং করি আমরা, সেইখান থেকে তার বিচার করি। এবং মহুয়া দাস বলে দিলেই একটা উনার বক্তব্যটাই কিন্তু একমাত্র বক্তব্য, বাকি মানুষদের তাই বক্তব্য তা তো নয়। আসুন না, যে একজন বলেছেন, উনি যা বলেছেন সেটাকে ভুলে গিয়ে আমরা নতুনভাবে তাকে আরো উৎসাহিত করি, আগামী দিনে যেভাবে তার সাফল্যটা ধরে রাখতে পারেন। এই কথাটা বলছেন, সত্যি তো রাজনীতির বাইরেও তো একটা বড় জগৎ রয়েছে, আমরা তো একটু বড় পরিসরেও ভাবতে পারি। আসলে প্রতিদিন ধরে আমরা এই জগৎটা ছোট করে ফেলেছি, তার থেকে সংকটগুলো হয়। আজকে কিন্তু আমি আবারও নিজেকে সংযত রাখবো এবং কখনোই আমি আজকে কোনো রকম রাজনৈতিক যোগ বিতর্ক রাখবো না। একজন মাস্টারমশাই হিসেবে বারবার এই ছাত্রী শুভকামনা করব এবং এই দুটো কথা বলবো। একেবারে একটা কথা হচ্ছে যে আরো খেয়াল রাখা উচিত, এই ধরনের গুরুত্বপূর্ণ পদে থেকে যারা গুরুত্বপূর্ণ কাজগুলো করছেন তাদের আরো খেয়াল রাখা উচিত যে কোন সময় কোন কথা বলতে হবে। আর এই ছাত্রীর জায়গা থেকে বলবো যে ও জীবনের প্রতিষ্ঠিত হোক, ওর ভেতরে যে স্বপ্ন রয়েছে সেই স্বপ্ন বাস্তবায়িত হোক, ওর বাবা মার যে স্বপ্ন ওকে কেন্দ্র করে রয়েছে সেই স্বপ্ন বাস্তবায়িত হোক, এবং একটা সুস্থ সফল যে জীবন সেটা যাতে ও উপভোগ করতে পারে, এই সমস্ত শুভেচ্ছা এই ছাত্রীর জন্য থাকবে। এবং এই বিতর্ক আমাদের খুব দ্রুত, এই যে ঝড় উঠেছে এই ঝড় থামিয়ে ফেলতে হবে, কারণ এই ঝড় মেয়েটির ভবিষ্যতের কথা ভেবে যেন আমরা রাজনীতির কথাগুলো না বলি। আমাদের সুদর্শনা, এই যে কন্যাশ্রীর ব্র্যান্ড অ্যাম্বাসেডর করার একটা প্রস্তাব গেছে, এর আগে এতগুলো বিতর্ক কিন্তু হলো, তারপরে এই যে অ্যাম্বাসেডর হওয়ার একটা চাপ, চাপিয়ে দেওয়া হচ্ছে না তার উপরে? দেখো, সত্যি কথা বলতে কি আমাদের মনে হচ্ছে চাপিয়ে দেওয়া হচ্ছে, করতে চায়, গবেষণা করতে চায়। এক্স্যাক্টলি চাপিয়ে দেওয়া তো হচ্ছে বটেই। তবে আবারও বলছি, শি ইজ অ্যান এক্সাম্পল আমার কাছে। কেননা বারবার এই জিনিসটা হ্যাম্পার করা উচিত। চাপিয়ে তো এখন কি চাপ দেওয়া হচ্ছে না? তুমি ভাবো না, দুদিন আগে যখন মাধ্যমিকের রেজাল্ট বেরোলো তখন কিরকম একটা শোরগোল উঠে এসেছিল বিকজ অফ দ্য মিমস বলো বা যে কোনো ভিডিও বলো। বাট একটা জিনিস বোঝা যাচ্ছে, পাবলিক মেমোরি ইজ রিয়েলি ভেরি শর্ট। আমরা কজন মিলে এখন ক্লাস 10-এর মাধ্যমিকের মিমসগুলো নিয়ে কথা বলছি বলো তো? তো আই এম রিয়েলি ভেরি হোপফুল যে আফটার আ সার্টেন পয়েন্ট অফ টাইম এই জিনিসটা আস্তে আস্তে চলে যাবে। লেট হার বি দ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর। শি ইজ আ ভেরি গুড এক্সাম্পল ফর মেনি গার্লস, বয়েজ, মাইনরিটি, নন মাইনরিটি, হোয়াট এভার। আমি সুদর্শনা দেবীর সাথে 100% সহমত। শুধু তাই নয়,
এটা চাপের থেকে অনেক বড় বেশি। ও যে সেই চাপটা সামলানোর জন্য যথেষ্ট দক্ষ, ইতিমধ্যেই তার মেধা দিয়ে সে প্রমাণ করেছে। এবং আমরা তো মুখে বলি শতফুল বিকশিত হোক, রুমানার মতো আরো হাজার হাজার শতফুল যদি বিকশিত হয় তাহলে আক্ষরিক অর্থেই বাংলার উন্নতি ঘটবে। কিন্তু আমরা সেটা কেন ধরে নিচ্ছি অরূপদা? আমি সুদর্শনার পক্ষে যাচ্ছি না, কিন্তু সেই জায়গাটায় যে আমরা ধরেই নিচ্ছি ও দক্ষ, সামলে নেবে। কেন? ও তো কোনো কলেজেও যায়নি, আমরা বড়রা কেন তার উপর চাপিয়ে দিচ্ছি? সে যখন প্রথম কথা সে মাধ্যমিকে 5ম স্থান অধিকার করেছিল, সে তার দক্ষতার ছাপ 2 বছর আগেও রেখেছিল, আজকে সে 1ম স্থান অধিকার করেছে। এবং এটা তার মানে কনসিস্টেন্সি, তার রেকর্ডটা, তার একাডেমিক রেকর্ড বলছে যে সে যথেষ্ট দক্ষ এবং তার মেধার স্বীকৃতি হিসেবে সেই আমরা ব্যবহার করব সেটাকে নিয়ে, তার মেধাটাকে নিয়ে। এবং এখানে বুঝতে হবে একটা জিনিস, রুমানা এমন একটা জেলা থেকে আসছে যেই জেলায় রুমানা একটা মডেল, রোল মডেল হিসেবে শুধু সেই জেলার না সারা রাজ্যকে রিপ্রেজেন্ট করবে। যে আমি প্রিভিলেজ সোসাইটি থেকে না এসো, কলকাতায় থাকা একটা মেয়ে যে সুযোগ সুবিধা পায়, মুর্শিদাবাদের প্রত্যন্ত গ্রামের একটি মেয়ে সেই সুযোগ সুবিধা থেকে অনেক অংশে উদাহরণ তাকে সামনে আনাই উচিত। এই উদাহরণ নিশ্চিতভাবে ওমেন এমপাওয়ারমেন্ট পশ্চিমবঙ্গ আমাদের মেয়েদের এগিয়ে দেওয়ার ইংরেজিতে কথা আছে হোলিস্টিক অ্যাপ্রোচ দিয়ে দেখতে হবে, তাতে মেয়েরা যাতে আরো এগোতে, কারণ মেয়েরা পিছিয়ে আছে, এটা অস্বীকার করার উপায় নেই। সবাইকে সমান সুযোগ দিতে হবে, দিলেই কিন্তু মেয়েরা এগিয়ে যাবে। মেয়েদের আলাদা খুব একটা কিছু করার দরকার নেই, কোনো বিশেষ জাতিকে বিশেষ সুযোগ দেওয়ার দরকার নেই, সবাইকে সমান সুযোগ দিলে আমার 34 বছরের অধ্যাপনার অভিজ্ঞতায় দেখেছি যাত্রার কোনো ব্যাপারই নয়, সুযোগ পেলে সে কিন্তু এগিয়ে যাবে। আর একটা কথা, এই যে কন্যাশ্রী প্রকল্পের জন্য পশ্চিমবঙ্গে নাকি চাইল্ড ম্যারেজ অ্যাক্ট পিছিয়ে গেছে, মানে কমে গেছে 2019 সালের হিসেবে, এখনও পশ্চিমবঙ্গে চাইল্ড ম্যারেজ কিন্তু বিমারু স্টেটের চেয়ে বেশি। বললে আমি 2 লাইন পড়ে শোনাবো, দরকার নেই। If you thought the Bimaru state stopped in child marriage, think again. West Bengal now has the highest incidence of girls aged between 15 and 19 years being married off, far ahead of states such as Rajasthan that one traditionally associated child rights. এটা হচ্ছে ফেব্রুয়ারি 20, 2019 টাইমস অফ ইন্ডিয়া, টাইমস অফ ইন্ডিয়া কোথায়, আর যেখানে রূপশ্রী নিয়ে দালালি চলে, গোটা পশ্চিমবাংলা রূপশ্রী নিয়ে দালালি চলে, সেখানে এসে বড় কথা দেখা যাচ্ছে না। কোথাও কোনো খবর নেই। আমার একটা বক্তব্য হচ্ছে, আমরা না চাইলেও অরূপদা এবং বিমলদা রাজনীতিতেই ঢুকে যাচ্ছি। আমরা এই রাজনীতির বাইরে বেরিয়ে একটু ভাবি না, যেটা ভাস্করদা বলছেন। দেখুন, কন্যাশ্রী কিচ্ছু করতে পারবে না। এটা তো আমরা দেখছি যে আমাদের দেখবেন একটা মাধ্যমিকের পরে বা যে কোনো পরে কতজন মানে ছাত্র আর কতজন ছাত্রী, এটা আমরা দীর্ঘদিনে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে ছাত্রী সংখ্যা বাড়ছে, এটাও কিন্তু রেকর্ডে আছে। তাহলে এখন দেখা যাচ্ছে যে আগেই দেখা যেত যে একটা নিম্নবিত্ত পরিবারের ছেলেদের মধ্যে পড়াশুনো করানোর জন্য তার বাবা মার যে ইচ্ছা থাকতো, এখন কিন্তু পরিস্থিতি বদল হয়েছে। এবং ছাত্রীদের যে এগিয়ে আসা, এই যে সংখ্যা, ছাত্রীর সংখ্যা, মানে যারা পাস করেছে তাদের ছাত্রীর সংখ্যাটা বেশি, এটা একটা খুব ভালো দিক। সুতরাং এখানে সচেতন হচ্ছে বাবা মারা, তারা মনে করছে তাদের ছেলে এবং মেয়ে সমান, তাদের দুজনেরই শিক্ষার প্রয়োজন। এটা কন্যাশ্রীও একটা ভূমিকা পালন করেছে বলে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। কারণ হচ্ছে কন্যাশ্রীতে পড়ানোর কথাটাই বলা হচ্ছে, ক্লাস 12 অবধি পাস না করলে তো কন্যাশ্রী পেতে পারে না। তো এই বিষয়টাকে নিয়ে আমরা দেখতে হবে যে এটা সার্বিকভাবে, যে রুমনা যদি আজকে মনে করুন মডেল হয় বা কিছু হয়, যে রুমনা মুর্শিদাবাদ জেলা থেকে উঠে এসেছে এরকম একটা জায়গা পেয়েছে, সেটা ভালো দিকেই হবে। এটা এই বিষয় নিয়ে এই কন্যাশ্রীতে তাকে অ্যাম্বাসাডার, ব্র্যান্ড অ্যাম্বাসাডার করে তোলা, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? পালন করবে আগামী দিনে। না, কালকে রেজাল্ট বেরিয়েছে, কালকে রেজাল্ট ঘোষণার সাথে সাথে একটা দুর্ভাগ্যজনক ঝড় উঠেছে ওই দুর্ভাগ্যজনক উচ্চারণের মধ্যে থেকে। এই উচ্চারণের এই মুহূর্তে যে চাপ তৈরি হয়েছে, আজকেই তাকে এই ব্র্যান্ড অ্যাম্বাসাডারের ঘোষণাটা না করে আরো কিছুটা সময় পরেও আন্তরিক হওয়া যায়, তাহলে যদি কোথাও কিছু বিষয়কে ব্যবহার করবার ঝোঁক না থাকে, তাহলে এত তাড়াতাড়ি এগুলো নয়, ওকে সেটেল করতে দিই। ও যে রেজাল্ট করেছে, এরপর 12 পাস করেছে, এরপর ওর একটা ক্যারিয়ার ড্রাফট তৈরি হবে, একটা নতুন ডোমেনে যাবে, ওকে আগে সেটেল করতে দেওয়া হবে। তারপর তো নিশ্চয়ই ও আপন গতিতে নিজের যে মেধা রয়েছে তার ভিত্তিতেই ও তো কারোর ঘোষণা ছাড়াই, রাষ্ট্রের ঘোষণা ছাড়াই ও অ্যাম্বাসেডরের ভূমিকা পালন করবে, এবং সেটা খুব স্বাভাবিকভাবে। কিন্তু কালকে ফল প্রকাশ, ভুল ভাবে উচ্চারণ করে ফল প্রকাশ, এবং তারপর আজকে আরেকটা ঘোষণা, এগুলো তো কোথাও এক ধরনের চাপ সৃষ্টি করছে এবং রাজনৈতিক বিতর্ক একদম চাপ সৃষ্টি করছে। সাহিত্যিক আবুল মাশার কি বলছেন এই বিষয়ে শুনবো। ফার্স্ট তো ব্যক্তি হয়, ইন্ডিভিজুয়াল হয়, সেটা তো তার কৃতিত্ব, সেজন্য তো নামটা আগে আসবে না। নামটা উল্লেখ করে অনগ্রসর সম্প্রদায় হিসেবে মুসলিমদের নাম যদি বলে আমার আপত্তি নেই, কিন্তু যখন আমি মুসলিম বলবো তখন ধর্ম নয়, তার শ্রেণী প্রাধান্য পাবে, অর্থাৎ অনগ্রসর শ্রেণী, সে এগিয়ে এসেছে, আসতে পেরেছে, এভাবে দেখা উচিত।
হ্যাঁ, শুধু ধর্ম তো তাকে এগিয়ে দেয়নি, তাকে তো এগিয়ে দিয়েছে তার মেধা। মানে রুমানা সুলতানা এই নামটা ঘোষণা করেই বলা উচিত ছিল, তাহলে আর গন্ডগোলটা হতো না। অনুষ্ঠানের একদম শেষ দিকে আমরা চলে এসেছি। সুদর্শনা, খুব সংক্ষেপে কি অ্যাডভাইস দেবেন আপনি ওই মেয়েটির ক্ষেত্রে? ফার্স্টলি কনগ্রাচুলেশনস, ইউভ মেড নিজেকে প্রাউড, আমাদের সকলকে প্রাউড। নিজের লক্ষ্যটাকে একদম যেন স্থির করে রাখো। তোমার সামনে যা লক্ষ্য আছে, আমি যেটা শুনেছি ও হয়তো ডাক্তারি নিয়ে পড়তে চায়, পরে বিজ্ঞান নিয়ে আরও রিসার্চ করতে চায়, এটা কখনো যাই হয়ে যাক না কেন, এটা আজকে ধরে নিয়ে একটা ছোট্ট অবস্টেকল, এর চেয়ে আরও বেশি অনেক অবস্টেকল আসবে। এটা তোমার একটা প্র্যাকটিস সেশন ছিল, তো কাজে অল দ্য বেস্ট ফর ইয়োর ফিউচার। ধন্যবাদ আপনাকে স্বরূপদা, ধন্যবাদ বিমলদা, ধন্যবাদ ভাস্করদা, ধন্যবাদ দেবাশিসদা, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরও আমাদের সঙ্গে থাকার জন্য। কিন্তু কেউ কোথাও যাবেন না, খবর আরও রয়েছে, দেখতে থাকুন TV9 বাংলা, প্রথম থেকেই প্রথমে।